শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। দেশের লাখো এইচএসসি শিক্ষার্থীদের জন্য একটি অস্বস্তিকর সময় আমরা বলবো পার করছেন তারা। এই অস্বস্তি তাদের রয়েছে বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার বিষয়, রয়েছে শিক্ষামন্ত্রীর মন্তব্য নিয়ে এবং রয়েছে ভুল প্রশ্নপত্রের বিষয় নিয়ে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি রাজপথে কেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক জনাব এস এম ফরহাদ, রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক জনাব কাজী জিয়াউদ্দিন বাসিত। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই অনুষ্ঠানের মাঝেই আমরা হয়তো ছাত্র প্রতিনিধি যারা এই আন্দোলনের সাথে রাজপথে আছে তাদের কাউকে যুক্ত করবার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা দিনের শিরোনামগুলো একটু দেখে আসব, এরপরে আমরা মূল আলোচনায় যাব। উৎসবমুখর পরিবেশে এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা রাখার আহ্বান মির্জা ফখরুলের, সামাজিক দায়বদ্ধতা পূরণের অঙ্গীকার ডক্টর মাহফুজুর রহমানের। দেশে আর কখনোই চরমপন্থা বা উগ্রবাদের ঠাঁই হবে না সংসদে প্রধানমন্ত্রী, জুলাই সনদ বাস্তবায়নের সরকারের জনগণের কাছে দায়বদ্ধ। বিএনপি কোনো দলের রাজনীতি বন্ধ করার বিপক্ষে, স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মাধ্যমে নির্ধারিত হবে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা, অনেক পরীক্ষার্থী আন্দোলনের বিপক্ষে, ক্ষতিগ্রস্তরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, সংসদে এহসানুল হক মিলন। 24-এর আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত তরুণীর রক্তাক্ত ছবি পাল্টে দেয় কোটা আন্দোলনের গতিপথ, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাজপথে নামে মানুষ। এবং দ্বিতীয় সেমিফাইনালে রাত 1টায় মুখোমুখি আর্জেন্টিনা ইংল্যান্ড, দু দলের মাঝে ঐতিহাসিক বৈরিতার উত্তাপ। দর্শক, আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম, মূল আলোচনায় যাব। এস এম ফরহাদ, আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি, আজকের এই যে আন্দোলন দেখছেন, দিনভর আজকেও কিছু আন্দোলনের কিছুটা উত্তাপ ছিল, গতকালকে ছিল। এই যে আন্দোলন, এই আন্দোলনের মূল কারণ কি? বৈরী আবহাওয়া, নাকি শিক্ষামন্ত্রীর মন্তব্য, নাকি ভুল প্রশ্নপত্র? মূল বিষয়টি আসলে কি? সরকার এরই মধ্যে অবশ্য ব্যাখ্যাও দিয়েছে কিছু। মূল কারণ হচ্ছে বিএনপির রাষ্ট্র পরিচালনার চরমতম ব্যর্থতা। মূল কারণ এটা 4 মাসেই রাষ্ট্রের প্রবলেম থাকবে, ক্রাইসিস হবে, ক্রাইসিস আপনি ডিল করবেন, এটা হচ্ছে দায়িত্বরত ব্যক্তিদের নিয়মিত দায়িত্ব। কিন্তু আমরা যখন দেখি ধারাবাহিকভাবে যে কোনো ক্রাইসিসকে আপনি দুইটা স্টাইলে ডিল করেন। একটা হচ্ছে হয় এটা ইন্টারিমের উপর তুলে দেন, যেটা ইন্টারিমের দোষ, অথবা আপনি বলেন যে আওয়ামী লীগ 15 বছর ধরে এই ফ্যাসিবাদ কায়েম করে নানা স্ট্রাকচারে তারা লোক দিয়েছেন, আপনারা চালিয়ে নিতে পারতেছেন না, এই জন্য এটা ডিল করতে পারেন নাই। যেমন ধরেন, এখন যখন জিজ্ঞেস করা হয় লাস্ট এই কয়েক মাসে 9 জনকে হত্যা করা হয়েছে সীমান্তে, কেন আপনি ডিল করতে পারতেছেন না? এটা আগে সরকারের দোষ, ফ্যাসিবাদের সেট আপ এখনো দূর হয় না, এই জন্য পারতেছেন না। আবার যদি বলা হয় 173 জনকে লাস্ট কয়েক মাসে পোষণ করা হয়েছে, ডিল করতে পারতেছেন না কেন? সেম। যখন বলা হয় যে বন্যার সময় এটা মানে সমাধান করতে পারেন না কেন? নানা কিসিমের দায়। আমরা যখন দেখি সেম ভাবে এই চিত্রপট, যখন বন্যা হওয়াটা ন্যাচারাল, বাংলাদেশে বন্যা প্রতি বছর হয়। আপনার দায়িত্ব ছিল যখন দেখেছেন সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, অনেকগুলো কেন্দ্র আনএক্সপেক্টেড যে কেন্দ্রগুলো ডুবে গিয়েছে, উচিত ছিল গভর্নমেন্টের বাহিনী, ডিবি, আদার্স যারা আছে তারা ইনফর্ম করবে গভর্নমেন্টকে যে এই 4-5টা কেন্দ্র ডুবে গেছে, সেখানে সকালে ঝামেলা হতে পারে। ফায়ার সার্ভিসের টিম আছে, আনসারের টিম আছে, পুলিশের টিম আছে, তারা ওই কেন্দ্র তড়িৎ গতিতে কিভাবে ম্যানেজ করা যায়, অথবা ভেলা নিয়ে এসে, নৌকা নিয়ে এসে অন্য কোনো ওয়েতে পরীক্ষার্থীদের সাপোর্ট দেওয়া, অথবা ইনস্ট্যান্ট কেন্দ্র অন্য কোনো প্রতিষ্ঠান নিয়ে যাওয়া। অনেক প্রতিষ্ঠান তো অ্যাভেলেবেল থাকে, ইনস্ট্যান্ট নেওয়া যায়, কোনো একটা তড়িৎ সমাধান করা, সেটা করলেন না। অসংখ্য স্কুলে শিক্ষার্থীরা গলা সমান পানি, কমর সমান পানি পাড়া দিয়ে গেল। আপনি তাও উচিত ছিল দুপুরের মধ্যে সমাধান দিয়ে দেওয়া, যে এই যে হয়েছে আমরা এইভাবে সমাধান করতে চাই, ইগনোর করলেন, এটা সমস্যা, ইগনোর করলেন। নাম্বার 2, প্রশ্নের সমস্যা।
যেখানে ইন্টার পরীক্ষায় 5 থেকে 7 মার্কস এদিক সেদিক হইলে বা 1-2 মার্কস এদিক সেদিক হলে একটা শিক্ষার্থী বুয়েটের চান্স পাবে কি পাবে না ডিপেন্ড করে এটার উপরে, অথবা মেডিকেল থেকে ঝরে পড়বে কিনা ডিপেন্ড করে। এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় আপনি দুইটা প্রশ্নপত্র ভুল করলেন। উচিত ছিল কি? উচিত ছিল প্রশ্নপত্র যখন 10টা বাজে হাতে দিয়েছে তখনই তো শিক্ষার্থী মন্ত্রী জানে যে এই ক্রাইসিস হয়েছে, একটার মধ্যেই শিক্ষার্থীরা হল থেকে বের হওয়ার আগেই একটা একটা কোয়েশ্চেন, কমন বিকল্প 2টা প্রশ্ন দিয়ে দেওয়া, অথবা সিদ্ধান্ত একটা জানানো, অথবা যে সিদ্ধান্ত ফুল মার্কস দিবেন সেটা একটার মধ্যে বললেন, ইনস্ট্যান্ট একটা সিদ্ধান্ত নেন, অথবা পরীক্ষা আবার নিলেন তাও একটার মধ্যে বললেন। আপনি একটার মধ্যে বলেনই নাই, সারাদিন অপেক্ষা করালেন, শিক্ষার্থীরা টেনশন আছে, 2টা প্রশ্ন ভুল আসছে, কি করবো? তাকে আপনি কনফিউশনে ফেলেন, সে ভয়ে আছে, সে বইয়ের চান্স পাবে কিনা, সে কান্নাকাটি করছে, সামওয়ান সুসাইডে করেছে, সে মেডিকেল চান্স পাবে কিনা, 2টা প্রশ্ন ভুল, আপনি বললেন একদিন পরে যায়, তাহলে ক্রাইসিসকে আপনি ওন করলেন না, এটাকে স্কিপ করলেন। প্রথম মুশকিলটা এই জায়গায়। তো এখান থেকে গভর্নমেন্ট যেটা করেছে, আপনি দেখবেন ফুল মার্কসের কথা বলছে, আবার বলছে গভর্নমেন্ট কি বলছে, বিগত সরকার এই প্রশ্ন করেছে। আমি প্রশ্ন চ্যালেঞ্জ করছি যে হচ্ছে এই প্রশ্ন যাচাই বাছাই এবং চূড়ান্ত প্রক্রিয়া, যে প্রিন্ট দেওয়া, চূড়ান্ত করা, প্রত্যেকটা জিনিস করেছে এই সরকারের আমলে। প্রশ্ন ড্রাফট আগে করতে পারে, চূড়ান্ত ধাপ তো আপনার হাতে ছিল, রিসেন্টলি আপনারা এগুলো প্রিন্ট করছেন। আবার এই ভুলটা ছাপার ভুল না, মুশকিলটা আরেক জায়গায় দেখেন, ভুল মনে হচ্ছে এটা ছাপার ভুল, এই ভুলটা হয়েছে থিমগত ভুল, ধারণাগত ভুল, কোয়েশ্চেনটার থিমটাই ভুল, ধারণাটাই ভুল। এটা যে বেসিক যে কোয়েশ্চেন করছে, কোয়েশ্চেনের মেল থিমটা প্রবলেমেটিক। যদি ছাপার ভুল হয়তো একটা ইস্যু, এই থিমটা কতবার ক্রস চেক দেওয়া হয়েছে, কত স্যাম্পল নিয়েছেন, স্যাম্পল থেকে ভুলটাই বেছে নিলেন, বেছে নিয়ে এটাই চূড়ান্ত করলেন, এটাই সব জায়গায় প্রিন্ট দিয়ে পাঠিয়ে দিলেন, ক্রস চেক করলেন না। আবার দেখেন ইন্টারেস্টিং বিষয়, শিক্ষামন্ত্রী সাহেব তিনি দুঃখ প্রকাশ করলেন, ছাত্রদের বাইরে পোস্ট দিয়ে প্রকাশ করছেন যে শিক্ষামন্ত্রী খুব দারুণ একটা কাজ করছেন, দুঃখ প্রকাশ করছেন। পয়েন্ট ইজ, তিনি দুঃখ প্রকাশ করছেন তার ব্যক্তিগত আলাপচারিতায় ইনফরমেল কোনো জায়গায় একটা জায়গায় ফার্মের মুরগি বা লাইক কিছু একটা বলছে, সেটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। আর আমি আশা করেছিলাম যে দুঃখ প্রকাশ করবেন তার যে চরমতম অব্যবস্থাপনা, এটার জন্য দুঃখ প্রকাশ করবেন। আমি আশা করেছিলাম প্রশ্ন ভুল করেছে এটার জন্য দুঃখ প্রকাশ করবেন, বরং তিনি চরম অব্যবস্থাপনা দায় দিলেন ডিসির উপরে, প্রশ্ন দায় দিলেন অন্য শিক্ষকদের উপরে, দায় নিজের উপর নিলেন না। অথচ যে কোনো জায়গায় টপ মোস্ট রেসপন্সিবল হচ্ছে নিজের দায় নিয়ে এটা অ্যাড্রেস করার কথা, অন্যগুলো দায় অন্যের উপর তুলে দিলেন, যেটা রেকর্ড আসছে ব্যক্তিগত জিনিস, এটা আমার মিনিস্ট্রির সাথে ইস্যু না, ব্যক্তিগত আপনি কার কি বলছেন এটা অন্য ফ্যাক্টর, এটা আমি আলাপই করবো না, কিন্তু আপনি মিনিস্ট্রি পরিচালনা আপনি ব্যর্থতা পরিচয় দিচ্ছেন। আপনি যেখানে উচিত ছিল বন্যার পরেই ইমিডিয়েট এটাকে ডিল করা, প্রশ্ন ভুল হওয়ার সাথে সাথে ডিল করা, এবার শিক্ষার্থীরা যখন দাবি জানাইছে পরীক্ষা পিছান বা আরেকটা রিপিট দেন, ওইটা করেন ওইটা করেন, তবে আপনি ইগনোর করলেন বিকাল পর্যন্ত, শিক্ষামন্ত্রী কোনো ফিডব্যাক দেন না। এর মধ্যে বিভিন্ন প্রোগ্রামে গেছেন, বক্তব্য দিচ্ছেন, সে বক্তব্য আবার ক্যাপশন আকারে নিজের পেজে আপলোড দিচ্ছেন, মিডিয়াতে প্রেস কনফারেন্স করছেন, কোথাও এই শুনে তিনি ডিলে করলেন না। ডিল করলেন কখন? যখন পদত্যাগের দাবি তুললো, সেক্ষেত্রে নিশ্চয়ই বাধ্য হয়ে করছে, রাইট কিনা রং অন্য আলাপ, কিন্তু তাদেরকে ঘুরাইলেন, এটা পরীক্ষার্থীদেরকে লম্বা সময় জন্য রাস্তায় ঘুরাইলেন, কোনো ইস্যুই করলেন না। যখন পদত্যাগের ইস্যু আসলো, পিএম যখন আপনাকে ডেকে বসলেন, তখন আপনি দুঃখ প্রকাশ করছেন, তাও কি জন্য? ব্যক্তিগত কমেন্টের জন্য, আপনার অব্যবস্থাপনা এবং ব্যর্থতার জন্য না। এটা হচ্ছে বিএনপির চিরায়ত পলিটিক্স এখন যেটা করছে, এটা খুবই রং জিনিস, রং পলিসি। এভাবে ক্রাইসিস ডিল করা যায় না। স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন প্রশ্ন করা হয় সীমান্তে 9 জন মারা গেলে কেন, এটা 6 মাসের মধ্যে 9 জন মারা যাওয়া, এটা প্রথম সীমান্তে, ইতিপূর্বে এরকম হয় নাই। কিন্তু এখন জিজ্ঞেস করবেন এটা বিগত সরকারের দোষ, অমুকের দোষ, তমুকের দোষ, খুব কোনো ধরনের ডিফেন্স নাই। এটা এই মূল ক্রাইসিসটা গভর্নমেন্টের এবং শিক্ষামন্ত্রী এই জায়গায় চরমতম ব্যর্থতা পরিচয় দিয়েছেন। পুরো রাষ্ট্র বন্যা কবলিত নাগরিকদেরকে সার্ভ করতে ইনস্ট্যান্ট। আমি চট্টগ্রামে গিয়েছিলাম বন্যার সময়, আমি খোঁজ নিয়েছি, যখন দেখে যায় 2 দিন ধরে বন্যা, সব ডুবে যাচ্ছে, ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, মাটির বাড়িগুলো মানুষের, সরকারের কোনো উদ্যোগ নাই। ইভেন আপনি দেখে থাকবেন কিছু কাঁচা টাকা পাঠাইছে 10 লক্ষ টাকা করে, সলভ করেন। একটা ডিজাস্টার হইলে সরকারের দায়িত্ব হচ্ছে কয়েকভাবে সলভ করা, ডিউরিং ডিজাস্টার, পোস্ট ডিজাস্টার। যখন বন্যা হয় ইনস্ট্যান্ট 2টা স্টেপ পাঠাইতে হয়, আপনি তখন তো ব্যবস্থা করলেনই না। জামাতের আমি যখন গেছেন তখন মিডিয়া পাড়া একটু নাচার, কারণ মিডিয়াকে তো গভর্নমেন্ট কন্ট্রোল করতেছে, সবগুলো ক্রাইসিস আনতে দিচ্ছে না, বাধ্য হয়ে এটা মিডিয়াতে আসলো। তখন জামাতের আমি ওইখান থেকে ব্যাক করার পরে পিএম জরুরি মিটিং থাকলেন, হঠাৎ করে খবর পাইলেন, জরুরি মিটিং দেখে তারপর কয়েকটা স্টেপে করণীয় তিনি বার্তা দিলেন, এই কাজ করতে চান। কিন্তু দেখে থাকবেন এখন পর্যন্ত পোস্ট ডিজাস্টার কি স্টেপ হবে, কার ভারী ভাঙছে, বাড়িটা কেমনে তৈরি করবে, অথবা কয়জন মারা গেছে, 51 জন মারা গেছে এখন পর্যন্ত, তাদের ব্যবস্থা কি হবে, এখন পর্যন্ত সিঙ্গেল কোনো অ্যাকশন গভর্নমেন্ট দেয় নাই। জি, এটা গভর্নমেন্টের দায়িত্ব। তো আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি। জিয়াউদ্দিন বাসিত আছেন আমাদের সঙ্গে। জিয়াউদ্দিন বাসিত, শুনছিলেন আপনি সার্বিকভাবে বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন এস এম ফরহাদ, কি বলবেন, এই ব্যর্থতা কি সরকারের দায় রয়েছে কতটুকু? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলার সকল দর্শকদেরকে এবং আমার সহ আলোচককে।
এস এম ফরহাদ যখন কথাগুলো বলছিল তখন আমার মনে হয়েছিল যে এখনই আমি সহ সবাই মিলে এস এম ফরহাদকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা দিয়ে দিই, এস এম ফরহাদ সেটা হয়তো খুব ভালোভাবে পালন করতে পারবে। সব কিছু, সকল কিছু, মনুষ্যসৃষ্ট দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ সব উনি খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবে। ওনার কনফিডেন্স দেখে আমার তাই মনে হয়েছে, কিন্তু আসলে বাস্তবতা সেটা বলে না। কারণ ওনার অনেক অ্যাক্টিভিটিজ, অনেক দায়িত্ব, অনেক কার্যক্রমগুলো কিন্তু জাস্ট মুখের বুলির মধ্যে সীমাবদ্ধ ছিল, অতীতে আপনারা দেখেছেন এবং চলছে। তো আমার এস এম ফরহাদের অনেকগুলো কথার মধ্যে আমি কয়েকটা কথা বলছি যে আসলে পরীক্ষার্থীদের যে বিষয়টা নিয়ে এই বর্তমানে যে আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন নামে যেটাকে এখন অলরেডি পরিচয় করিয়ে দিচ্ছে, এবং মিডিয়াতে আমরা বিভিন্ন আন্দোলনের বিভিন্ন সংজ্ঞা দেখি। এখানে অনেক শিক্ষার্থী বলে এরা যারা আন্দোলন করছে তারা আমাদের বন্ধু না, কাউকে চিনি না। আবার অনেক শিক্ষার্থী বলছে যে আমাদের আমরা এটা চেয়েছিলাম, এখন এটা হয়েছে। আমরাও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের যখন আমরা দেখেছি যে পুরো এলাকা, পুরো বাংলাদেশে বৃষ্টি হচ্ছে এবং চট্টগ্রাম ডিভিশন আপনার ফ্লাড এফেক্টেড হয়ে গেছে, তখন ছাত্রদল কিন্তু আপনার পরীক্ষা স্থগিতের জন্য আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বান জানিয়েছিলাম যে অবশ্যই এসএসসি পরীক্ষার্থীদের স্বার্থে আমাদের পরীক্ষা যেন পেছানো হয়, স্থগিত রাখা হয়, এটা আমরা বলেছিলাম। এবং আমরা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছেও সেই অনুরোধটা, সেই আহ্বানটা জানিয়েছি। এস এম ফরহাদ একটা কথা বলেছিল যে ছাত্রদল খুব বাহাবা দিচ্ছে, উনি দুঃখ প্রকাশ করেছে। এস এম ফরহাদকে বুঝতে হবে যে একজন মিনিস্টার কতটা লিবারেল হলে যে কোনো শিক্ষার্থীর সাথে ওভার দ্য ফোনে কথা বলছে এবং তাকে সন্তান সুলভ, তার মানে তার বাচ্চাকে যেভাবে বলে এই তুই মানে একটা আমরা এক একটা জেনারেশন, আমার বাবা যেই ন্যাচারাল খাওয়া খেয়েছে আমি কিন্তু সেই ন্যাচারাল খাওয়া খেতে পারিনি এবং আমি আর্টিফিশিয়াল খাওয়াই খাচ্ছি। আমরা আস্তে ডে বাই ডে আমাদের সব কৃত্রিমতার মধ্যে আমরা চলে যাচ্ছি। তো উনি ওইটা খুব স্নেহ করে, খুব পরম মমতায়, পরম মায়ায় এই কথাটা বলেছে। না, ফরহাদ হোসেন এস এম ফরহাদের সেখানে কিন্তু বিতর্ক না, সেখানে উনি বলছে যে অন্য দুইটা বিষয়ে উনি কিন্তু মানে সরি বলেননি বা দুঃখ প্রকাশ করেননি। আপনাকে এখন আমি তো সেই জায়গায় আসছি। উনি আপনার যেই পলিসিগুলো মেক করছে, আপনার ফ্লাড এফেক্টেড হয়েছে চট্টগ্রাম ডিভিশনে, র্যাপিডলি হয়েছে, তার সাথে সাথে উনি আমাদের দল থেকে এবং আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী কিন্তু ওখানে চলে গিয়েছে এবং আপনি প্রথম দিন থেকে উনি বলেছে উনি কাউকে দেখেনি। এটা উনি একান্তই ওনার বলার জন্য বলা, রাজনৈতিক বক্তব্য হলে আমি মনে করবো উইথড্র করতে। আর যদি মনে করে না এটা দেশের সাথে সত্য কথা বলা দরকার, তাহলে উনি সত্যতে চর্চা করবেন এবং সত্য কথাই উনি স্বীকার করবেন বলে আমি মনে করি। আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী এবং অনেক পার্লামেন্ট মেম্বারকে আমি দেখেছি সে বিজে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আরেক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে, এরকম অসংখ্য ফুটেজ, অসংখ্য মিডিয়াতেই দেখছি। উনি যেভাবে একদম ঢালাওভাবে বলেছে কেউ যায়নি, এটা আমার কাছে মনে হচ্ছে ওনারা যে মিথ্যা চর্চা সবসময় করে সেটার একটা অংশ হিসেবে এখানে উপস্থাপন করে ফেলেছে। শিক্ষামন্ত্রী এবং আমাদের ডক্টর মাহাদি আমিন উপদেষ্টা দুজনেই বক্তব্য দিয়েছে। বিশেষ করে মাহাদি আমিন বলেছে যে আমরা ফ্লাড এফেক্টেড ডিভিশনটাকে পরীক্ষার আওতামুক্ত রেখেছি। আপনি যেখানে কেউ পরীক্ষা দেওয়ার সুযোগ নেই, কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ফ্লাড এফেক্টেড না। তো সেই কারণে এবং এই সুযোগটাও দিয়েছে যে যারা যদি পরীক্ষায় এখন অংশগ্রহণ করতে না পারে তাহলে পরবর্তীতে আবার ওখানের সাথে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে, যেই কেন্দ্র হোক, যেই স্কুল হোক, যেই প্রতিষ্ঠানেরই হোক না কেন। এই সুযোগটা কিন্তু সরকার দিয়েছে। সরকারের সেটা দেরিতে কেন? দেরিতে না, আপনার ক্রাইসিসটা সংঘটিত হয়েছে কখন? আমরা কিন্তু গণমাধ্যমে দেখেছি যে কেউ হাঁটু পানিতে বা কেউ কোমর পানিতে গিয়েছে পরীক্ষার্থীরা, সেই এরকম আপনার বৃষ্টি তো ঢাকায় যেটা বৃষ্টিটা হয়েছে পরশুদিন, সেটা তো আপনার অনেক দিন আমরা বৃষ্টি দেখি। আমি সহজ করে দিই, একটু সহজ করে দিই। সেটা হচ্ছে বিএনপির একজন এমপি কোথাও যাওয়া, কখন যাওয়া, এই আলাপের সাথে আমি যে আলাপটা করেছি, আপনি রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন, আপনি যখন দেখেন সেখানে বন্যা হয়েছে এবং পরীক্ষা এক্সিস্ট করছে, পরীক্ষা রেগুলার হচ্ছে, সেখানে ওইখানকার কিন্তু গভর্নমেন্টের বাহিনী আছে, আপনাকে ইনফরমেশন দেয়, পুলিশ আছে প্রত্যেকটা থানায়। না, হয়তো প্রপারলি ইনফরমেশন দেয়নি, সেই কথা কিন্তু শিক্ষামন্ত্রী নিজেও বলেছেন। ওখানে প্রশাসনের লোক এখানে আছে স্টিল, যে উনি স্থানীয় লোকজন, মানে স্থানীয় যে প্রশাসন আছে বা যারা স্টেক হোল্ডার আছে, কনসার্ন অথরিটি আছে, তাদের কাছে উনি জেনেছেন বা ইনফরমেশনগুলো নিয়েছেন। এখন ল্যাক অফ ইনফরমেশন থাকতে পারে যে কারণে বিষয়গুলো হয়েছে, এটা উনি বলেছেন। আমি সেটাই বলছি যে আপনাকে আমি বলছি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হচ্ছে পুরো বডিটা দিতে পারে। এসএম ফরহাদের কথা হচ্ছে যে ফ্যাক্টর অ্যানালাইসিস না করে শিক্ষামন্ত্রী একটা ডিসিশন দিয়ে দিবে, সেটা তো আরো হুইমসিক্যাল ডিসিশন হয়ে যেতে পারতো। এখন উনি তো ফ্যাক্টর অ্যানালাইসিস করতে গিয়ে এটা লেন্দি হতে পারে। এটা আপনাকে বুঝতে হবে যে আপনি চাইলে এখন যে কোনো ডিসিশন নিতে পারবেন। আপনাকে এখন যদি বলা যায় আপনার জামাত ইসলামী বা আপনার ছাত্র শিবিরের পক্ষে একটা কথা বলেন বা বিপক্ষে একটা কথা বলেন, আপনি তখন চিন্তা করবেন যে আমি কি এটা বলবো কি না বলবো। আপনাকে ফ্যাক্টর অ্যানালাইসিস করতে হবে। উনি ফ্যাক্টর অ্যানালাইসিস না করে একটা ডিসিশন দিয়ে দিবে, এটা সম্ভব? একজন মিনিস্টারের পক্ষে এটা পসিবল? কারণ একজন মিনিস্টার, এডুকেশন মিনিস্টার এই শিক্ষা খাতকে গত 17 বছরে অব্যবস্থাপনা এবং যেই প্রশ্ন প্যাটার্ন, পড়াশোনার প্যাটার্ন যেভাবে শিখিয়েছে, এটাকে রাষ্ট্রকে ধ্বংস করার জন্য নিমিত্ত হয়েছে।
এই শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে কলুষিত করেছে, এমন ভাবে আপনার দুর্নীতিগ্রস্ত করেছে, দলীয়করণ কি কি করেছে। ফ্যাক্টর ইমপ্রুভ করতেছে এখন? আপনি কি বলছেন? বর্তমান শিক্ষামন্ত্রী ওনার কাজ হচ্ছে কি, আপনি শুনেন না, একটা ইতিহাস, পাঁচটা factor একটা বলুন গল্প না। বলি। না, বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী উনি যখন ছিলেন 2000 ওই সময় 2001 থেকে বিএনপি হেলিকপ্টার দিয়ে নকল প্রতিরোধ করছেন। তখন কিন্তু মানুষ ওনার কথা বলেছে যে রাজকীয়ভাবে হেলিকপ্টার দিয়ে দিয়ে উনি নকল প্রতিরোধ করতে যাচ্ছেন, কিন্তু উনি পরবর্তীতে নিজের খরচে, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এই কাজটা করেছেন। উনি নিজের খরচে কিন্তু হেলিকপ্টারে গিয়েছেন। ওনার সম্পর্কে একটা মিসকনসেপশন ক্রিয়েট করা হয়েছিল, এবং পরবর্তীতে যখন বাংলাদেশ থেকে নকল একদম ইরাডিকেটেড করে ফেলেছে, এবং এই বাংলাদেশের শিক্ষার্থীরা, স্টুডেন্টরা যখন পড়ার টেবিলে গিয়েছে যে না, আমাকে পাস করতে হলে নকল না, আমাকে পড়াশোনা করতে হবে, এটার কিন্তু বেনিফিশিয়ারি আমাদের পূর্ববর্তী প্রজন্ম এবং আমাদের প্রজন্ম। আপনি বর্তমান প্রজন্ম তো গত 17 বছরে প্রশ্ন আউট, দলীয়করণ, হলের মধ্যে অব্যবস্থাপনা, এরকম করে গত প্রজন্মকে আওয়ামী লীগ এই ধরনের ম্যাল প্র্যাকটিসের মধ্যে রেখেছে। আপনি শিক্ষামন্ত্রীর সমালোচনা করবেন, সেটা গঠনমূলক করতে হবে। উনি একটা হুট করে একটা ডিসিশন দিয়ে দিবে এই পরীক্ষা হবে না। ওনার প্রতিটি জায়গায় শিক্ষা অফিসার আছে, তার ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ডিসি আছে, আবার মিনিস্ট্রিতে এসে প্রশ্নপত্রে ভুলের ব্যাপারটি কি বলবেন? প্রশ্নপত্র ভুলের ব্যাপারটা তো বলেছে যে এই প্রশ্ন যে দুইটা ভুল হয়েছে, এই দুইটা প্রশ্নের মার্কসটা দিয়ে দেওয়া হবে। এটা তো একদম স্পষ্ট করে বলে দিয়েছেন, এবং এটা তো ঘুরে পাশে কিছু বলেন না। একজন বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ কোন বোর্ড পরীক্ষায় এরকম মেজর লেভেলের প্রশ্নে ছাপাগত ভুল না, ধারণাগত ভুল হয়েছে? আপনি কখনো মনে করতে পারেন? শুনেন মিস্টার এসএম ফরহাদ, বাংলাদেশের বর্তমান সরকার একটা ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। ট্যুর ইজ হিউম্যান, আপনার মানুষ মাত্রই ভুল হতেই পারে। এখন এটা কি শিক্ষামন্ত্রী করেছে? এটার মধ্যে প্রশ্ন কি শিক্ষামন্ত্রী করেছে? প্রশ্ন তো কেউ একা করে না, এটা বোর্ড থাকে। ইতিহাস জানতে চেয়েছেন, অনেক ইতিহাস আছে, অতীতে ঘটেনি, এখন ঘটতে পারে। আমরা মানে 5 আগস্টের পরবর্তী সময়ে কি আমরা ভুল করিনি নিজেরা? আপনি ভুল করেননি, আমরা অনেক ভুল করেছি, আপনারা অনেক ভুল করেছেন। ভুল করতে করতেই শিখেছেন, তো ভুল আপনার হবে। সেটাকে আপনি যদি 17 বছরের উদাহরণ টেনে নিয়ে আসেন যে কখনো হয়নি বলার কোনো হবে না। আপনার শিক্ষামন্ত্রী অনেক স্মার্ট, তিনি যখন 10টা বাজে জানেন প্রশ্ন ভুল, তাহলে সেটা নিয়ে একটার মধ্যে একটা ব্যবস্থা নিতে পারতেন না? তাহলে শিক্ষার্থীদেরকে পরীক্ষা হল থেকে বের হওয়ার পরও এত শিক্ষার্থীদের ঘন্টার ঘন্টা টেনশনে রাখলো, এটা ব্যর্থতা না? আমি তো আপনাকে বলেছি, একটা ঘটনা ঘটে দেওয়ার পরে উনি এটা মানে ট্রুথ সকল কিছু ইনভেস্টিগেশন করে ওনার কাছে আসবে, উনি দেন বলবে। উনি তো মুখেই মানে ইনস্ট্যান্ট ডিসিশনটা দিতে পারেন না। উনি কি এখন শিক্ষার্থীরা পরীক্ষার হলে থাকা অবস্থায় শিক্ষামন্ত্রী গিয়ে ডিসিশনটা দিয়ে দিবেন? মানে এত অযোগ্য যদি শিক্ষামন্ত্রী হয়, যেটা হলে শিক্ষার্থীরা প্রশ্ন হাতে পাওয়ার পরে দেখতেছেন প্রশ্ন ভুল, শিক্ষকরা জানেন, আর শিক্ষামন্ত্রী যদি 10 ঘন্টা 12 ঘন্টা লাগে ভুল এটা বুঝতে, মানে সরাসরি শিক্ষামন্ত্রীকে অযোগ্য বলাটা আসলে উনি যে নিজে একজন অযোগ্য ব্যক্তিত্ব, এবং ডাকসুর সাধারণ সম্পাদকের কথাবার্তার লাগামহীনতা, আমি নিয়মিত ওনার এই রাজনৈতিক চর্চা দেখে মানে পুরোটাই আতঙ্কিত যে ওনাদের দ্বারা আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। যে একজন শিক্ষামন্ত্রীকে অযোগ্য বলে দিয়েছেন, উনি বলতে পারেন একজন রাষ্ট্রের স্টেটকে আপনি অযোগ্য বলে দিয়েছেন? এটাই আমি যেটা বলতে চাচ্ছি, আপনি বলেন যে উনি এটা স্কিপ করছেন, ইগনোর করছেন, আমি সেটাই বলতে চাই। ডেফিনেটলি আপনি যদি বলেন যে না উনি সময় নিচ্ছে, একটা আপনাকে শিক্ষামন্ত্রী স্কুলের শিক্ষার্থীদেরকে গিয়ে বলবে এই প্রশ্ন ভুল হয়েছে, তোমরা একটু পরে, এটা কি শিক্ষামন্ত্রী স্টেট গিয়ে বলবে? না, মানে শিক্ষামন্ত্রীর কাজ এটা আরেকটু দ্রুত জানানো যেত কিনা, ও আমি তাহলে পরিস্থিতিটা এইভাবে ডেটোরিয়েট করতে না। ওনাকে হ্যাঁ, একটা পর্যায়ে আমরা শিক্ষার্থীদের পক্ষে এখনো আছি। আপনাকে বুঝতে হবে, সরকার এবং ছাত্রদল বা আমরা শিক্ষার্থীদের পক্ষে কথা বলছি প্রথম দিন থেকে, ফ্রম দ্য বিগিনিং। হ্যাঁ, ছাত্রদল আসলে শিক্ষার্থীদের পক্ষে আসলে বুঝতে পারবেন। আন্দোলন চলাকালীন টাইমে উত্তরাতে সায়েন্স ল্যাবে, যেখানে ছাত্রদলের কোনো পূর্বঘোষিত কর্মসূচি ছিল না, চট্টগ্রামে প্রত্যেকটা ছাত্রদলের বিশাল টিম, প্রতিনিধি টিম সেখানে গিয়ে আন্দোলনকারীদেরকে কাউন্সেলিং করছেন, কারণ তারা তো মেন্টালি সুস্থ না মনে করছেন, কাউন্সেলিং করছেন, পক্ষে কাজ করার চেষ্টা করেছেন, আমরা দেখেছি। আজকে আরেকজন ভাই বললো যে না, ওই ক্যাম্পাসে শুধুমাত্র পিএম এর প্রোগ্রাম ছিল, এই জন্য ছাত্রদল নেতা আসছে। তখন আমি ফুটেজ দেখলাম যে স্পটে আন্দোলন হয়েছে, প্রত্যেকটা স্পটে ছাত্রদল নেতা কর্মীরা গিয়েছে এবং সাথে করে স্লোগান দিয়েছে, শিবিরের চামড়া তুলে নেব আমরা। এটা উনি যে কথাটা বলেছে, এটা যখন এই আন্দোলনকে, শিক্ষার্থীদের আন্দোলনকে অন্যদিকে মোড় নেওয়ার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই আলোচনা থাকবেন, আশা করি আলোচনার সাথেই আমরা একটা বিরতি নিয়ে তারপরে এই আলোচনায় আবার যুক্ত হচ্ছি। থাকুন আমাদের সঙ্গে। শুভেচ্ছা সহ আমন্ত্রণ আরও একবার নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। দর্শক, আপনারা দেখছেন শিক্ষার্থীরা কেন রাজপথে, এই আলোচনা আমরা যাচ্ছি। জিয়াউদ্দিন বাসিত যে প্রসঙ্গটি আপনি আলাপ করছিলেন, আমরা সেই জায়গায় যাই, এরপরে আমরা আবারও শুনবো এস এম ফরহাদের কাছে। আপনি বলছিলেন যে
এই যে শিক্ষার্থীরা আছে এর মধ্যে কি আপনার কাছে মনে হয় যে বহিরাগত যারা বা অছাত্র যারা তারাও এসেছে? দেখুন, আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে, দাবি আদায়ে ছাত্রদল সাথে ছিল, এবং আমাদের একটা প্রোগ্রাম চলাকালীন সময় আমরা যখন তাদেরকে দেখেছি, ছাত্রদল বুঝিয়েছে এবং সকল দাবি মেনে নিবে, বা তাদেরকে বুঝিয়েছে যে আমরা তো তোমাদেরই ভাই, তোমরা আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা কাছাকাছি, এইভাবে আমাদের ছাত্রদল অনেক নেতাকর্মী বুঝিয়েছে। কিন্তু পুরো বাংলাদেশে আপনি একটা চিত্র দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, আওয়ামী লীগ কী পরিমাণ প্রোপাগান্ডা ছড়িয়েছিল। ফেসবুকে তারা লিখেছে যে ছাত্রদল অমুককে নিয়ে পিটাচ্ছে, আচ্ছা, আওয়ামী লীগের প্রোগ্রামটা শুনবো, আমি আবার ডিটেলস শুনবো, আপনার হয়তো কিছু মানে মাঠের অভিজ্ঞতাও আছে, সেগুলো আমি শুনবো। কিন্তু আপনি একটু বলবেন যে আপনাদের তরফ থেকে কেন ছাত্র শিবিরের প্রতিও নানা রকম মানে স্লোগান, যেগুলো মানে হ্যাঁ, যেই কথাগুলো বলছেন আর কি এস এম ফরহাদ, আমি আর উল্লেখ করলাম না সেই বিষয়গুলো, এগুলো কেন? না, আপনি এই কাজের কারণ যে কোনো ক্রাইসিসে তো আপনারা ছাত্র সংগঠন যারা আছেন তারা তো ছাত্রদের মানে ইতিবাচক পরিবর্তনের নিমিত্তেই কাজ করবেন। সেখানে যদি আপনারা নিজেরাই দ্বিধাবিভক্ত হয়ে যান অন্তত ন্যাশনাল ইস্যুগুলোতে, যেখানে ক্রাইসিসটা তো আসলে শুধুমাত্র সরকারের না, আমি মনে করি এই ক্রাইসিসটা রাষ্ট্রের, সেই জায়গাতে শিবির এবং ছাত্রদল যারা আছে তাদের তো একত্রিত হয়ে ক্রাইসিসটা রিজলভ করার কথা বা সলিউশনটা খোঁজার কথা। সেই জায়গায় আপনারা একে অপরের প্রতি যদি এই ধরনের বক্তব্য থাকে, সেটি কেন? না, আমি আপনাকে বিষয়টা বলি। আমরা একটা 5ই আগস্টের পরবর্তী সময়ে ছাত্রদল, ছাত্র শিবির বা অন্যান্য ছাত্র সংগঠন সবাই মিলেমিশে কিন্তু বাংলাদেশ গর্ব এই স্বপ্ন দেখছি। কিন্তু আমরা যে প্রোপাগান্ডার শিকার হচ্ছি এবং যে মিথ্যা চর্চা হচ্ছে এবং বিভিন্ন পেজ থেকে, আপনার এই জায়গাগুলোতে ছাত্রদলের যে জায়গায় না আপনার স্লোগান হয়েছে কিনা আমার এতটা স্পষ্ট আমি জানি না, আমার হয়তো আমার কোনো দিক থেকে এড়িয়ে গেছে, আমার চোখ আমার এটা পড়েনি। আমার আপনি এই কাজটা দেখবেন, সেটা আমাদের অন্য প্রোগ্রামও হতে পারে। সেই প্রোগ্রাম যদি টেনে এনে আমি শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বলি তা না। আপনি বিভিন্ন জায়গায় দেখেছি যে আন্দোলনটা যখন মানে ছাত্রদের কন্ট্রোলে ছিল না, বিশেষ করে বিকেলের পর থেকে, সকালে স্টুডেন্ট এসেছে, তাদেরকে বুঝিয়ে বলা হয়েছে, বিকেলের পর থেকে তো বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন গোষ্ঠী, আমি বলছি না যে শুধু পতিত স্বৈরাচার গোষ্ঠী, ওই পতিত স্বৈরাচার গোষ্ঠীর সাথে সাথে আরও কিছু দল আছে, যদি ওনারা মনে করে যে ওনাদেরও কিছু কয়েকজন লোককে ধরা হয়েছে যারা নিজেরাই ওখানে গিয়ে উপস্থিত হয়ে কিন্তু আপনার কথা বলেছে, যে তাদের পরিচয় জানা গেছে যে সাদিক কায়েমের সাথে ছবি আছে, এবং তাদের পরিচয় জানা গেছে যে জামায়াতের আমিরের সাথে ছবি আছে, তাদের পরিচয় জানা গেছে, এবং রিদন নামের একজন আছে, তার ছাত্র শক্তির সকল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে ছবি আছে, সে জামালপুরেরও আপনার ছাত্র শক্তির সমন্বয়ক। তো সুতরাং এই ব্যাপার, এই ফ্যাক্টরসগুলো দেখা গেছে, তখন ছাত্রদল তো দেশের শান্তি শৃঙ্খলা যেন বিনষ্ট না হয়, নিজেদের মধ্যে যেন ঐক্য পাটল না ধরে, এই কারণে ছাত্রদল সেখানে দেখা যাচ্ছে উপস্থিত হয়েছে এবং অন্য প্রেক্ষাপটে দুই একটা স্লোগান দিতে পারে বা দিয়েছে, সেটা আমি ধরছি মনে করেন যে তর্কের খাতিরে, সেটাও আমরা মনে করছি না যে আমরা নিশ্চিতভাবে ছাত্র শিবিরকে দায়ী করে এই পার্সপেক্টিভে স্লোগান হয়েছে, সেটা আমি বলছি না। কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা, আমরা কালকে সারাদিনই প্রোগ্রাম ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের পিএম এসেছে, সেখান থেকে আমি বিকেলে আমার একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম করেছি। এরপর আমি খামার বাড়িতে আমার জুনিয়রদের সাথে বসবো, সেখানে আমি যাচ্ছিলাম। তো এই শিক্ষার্থীদের সেখানে আন্দোলন চলছে। ট্রুলি ছাত্রদল তো প্রথম দিনেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে আন্দোলনের সাথে আমরা একমত, আমরা চাই পরীক্ষা স্থগিত হোক, এটা আমরা চাই, যেন শিক্ষার্থীরা কষ্ট না করে। সেই জায়গার মধ্যে হঠাৎ করে দুইটা ছেলেকে আমি দেখেছি। একজন হচ্ছে নোয়াখালী ছাত্রলীগের সহসভাপতি ফয়সাল, তার নাম আরমান রোকন কমিটির ফয়সাল। সেই আন্দোলনে কি করে, তার কাজ কি সেখানে? আমার এস এম ফরহাদ ঢালাওভাবে বলে দিয়েছে ছাত্রদল সেখানে গিয়ে করছে, একটু টিজ করেই বলেছে, কিন্তু এস এম ফরহাদ আপনাকে বুঝতে হবে ফয়সাল আন্দোলনের কাজ কি। এবং আরেকটা ছেলে যাকে আমি নিজে সাংবাদিকদের বলেছি, এই ছেলের কিন্তু শিক্ষার্থী নয়, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক আন্দোলনের সাথে আমরা সবাই আছি। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আমার কাছে মনে হয়েছে আপনারা তাকে জিজ্ঞাসা করেন সে এখানে কেন এসেছে এবং তার পরিচয় কি। পরবর্তীতে জার্নালিস্টরাই ওই ছেলেকে ধরেছে যে আপনার পরিচয় কি, আপনি কেন এখানে স্লোগান দিচ্ছেন। ওই তো দীর্ঘক্ষণ স্লোগান দিচ্ছে, ফয়সাল দীর্ঘক্ষণ স্লোগান দিচ্ছে। এখন ওই মুহূর্তে ফয়সাল যে ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট একটা জেলা, নোয়াখালী জেলা ছাত্রদলের, সেটাই তো মধ্যে আপনি বিভিন্ন মিডিয়াতে এসেছে, আপনি দেখেছেন। এবং একটা মেয়ে, সে যদি পরীক্ষার্থী হয়, সে বলেছে কি শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে হবে। আন্দোলনের মধ্যে এগুলো কি ভাই? তো এগুলো পর্যবেক্ষণ করতে আপনারও তো দায়িত্ব আছে।
ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি আমরা সবাই মিলে, ধরে নিলাম আমরা সবাই এই 5 আগস্ট পরবর্তী যে জুলাই আগস্টের আন্দোলন সবাই ঐক্যবদ্ধভাবেই করেছি, কিন্তু সেই জায়গায় ছাত্রলীগ ফিরে আসবে, আপনাদের এই সাময়িক সুযোগ সুবিধা ভালো হবে, আপনার সরকার দলকে একটু চাপে রাখবেন, তার জন্য আপনার ফ্যাসিস্ট লীগকে আপনার সুযোগ সুবিধা দিবেন, এটা তো হতে পারে না, এটা তো কাম্য নয়, আপনাদের কাছে কাম্য নয়। আমরা দেখেছি যে রিদনের কথা আমি বলেছি, রিদনের দাঁড়িপাল্লার ভোট চেয়ে চেয়ে বেরিয়েছে, মাহিন দাঁড়িপাল্লার ভোট চেয়ে চেয়ে বেরিয়েছে, তাহলে কি ছাত্রদল বা অন্যান্য লোকজনের কি মন খারাপ হবে না যে আমরা যারা 5 আগস্ট পরবর্তী আন্দোলন সংগ্রাম করেছি, পূর্ববর্তী এবং পরবর্তী একটা দেশ গঠনের নিমিত্তে ছাত্রলীগের প্রশ্নে আমরা এক এবং অভিন্ন, এটা বারবার ছাত্রদল প্রমাণ করেছে, এবং ওনারা কি প্রমাণ করতে পেরেছে যে ছাত্রদল লীগের প্রশ্নে এক এবং অভিন্ন? ওনারা প্রমাণ করতে পেরেছে? পারেনি। ওনাদের তো আমি আসলে অনেক কথা এখানে বলতে চাই না, ব্যক্তিগত আক্রমণ হয়ে যাবে। এস এম ফরহাদ যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আমি রিপিট করতে চাই না, কারণ আমি মিথ্যা চর্চা করতে পারি না, আমরা মিথ্যা চর্চা শিখিনি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া, তো আমরা ওই মিথ্যা চর্চাটা করতে পারি না, সব কিছু ঢালাওভাবে আমরা দোষ দিয়ে দিব, চাপিয়ে দিব, এই কাজটা করতে পারি না। ওনাকে সব কিছুর ঊর্ধ্বে বুঝতে হবে যে সকল কিছুর একটা ডেকোরাম আছে। উনি বারবার যে কথাটা বলেছেন ইনস্ট্যান্ট তো যে কোনো অ্যাকশন হয় না, আপনার যে কোনো অ্যাকশনের জন্য একটা নির্দিষ্ট সময় লাগবে। এখন সময় কি 5 দিন হয়েছে কিনা সেটা আপনাকে দেখতে হবে, এবং ক্রাইসিসটাকে যদি আপনি বেগবান করেন, ক্রাইসিসটাকে আপনি এক্সপেডিয়েট করার চেষ্টা করেন সবাই মিলে, একটা হলো পতিত স্বৈরাচার সরকার, আরেকটা হচ্ছে ছাত্র শক্তি, আরেকটা হচ্ছে ছাত্র শিবির, যদি সবাই মিলে ক্রাইসিসটাকে বেগবান করার চেষ্টা করে, সরকারকে বিব্রত করার চেষ্টা করে, যেমন উনি প্রথমেই বলেছে রাষ্ট্র পরিচালনার চরম ব্যর্থতা, আমি ওই কথা টেনে ওনাকে বলেছি ওনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হোক। এই যে কথাগুলো বলা, রাষ্ট্র পরিচালনার বর্তমান সরকার তো রাষ্ট্র পরিচালনা করতেছে সকল কিছু, সকল অবস্থান, একদম সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই দেশে আর কিছু আছে? উনি কি স্বীকার করতে পারবে যে এই দেশে আর কিছু রয়ে গেছে শেখ হাসিনা করে নাই? এবং ওনার মতো আমার মতো ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের পার্ট আমরা যারা আছি তাদেরকে তো শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে, এবং আমাদের যে ইনোভেশন, ক্রিয়েটিভিটি, এগুলো তো শেখ হাসিনা নষ্ট করে দিয়েছে। আমরা ছাত্রদল করি, আমাদের বয়সের সবাইকে গুম খুন নির্যাতন পঙ্গু করে দিয়ে আমাদের ব্রেনের বিলোপ ঘটিয়েছে। তো ওনাকে তো বুঝতে হবে। আমার কাছে মনে হয় এস এম ফরহাদরা তো একদম সরাসরি ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে পারেনি, তাই ওনারা এই কষ্টটা একটু বুঝে না, এটা না বোঝারই কথা। যদি ওনারা একটু সম্মুখে এসে একটু লড়াই সংগ্রাম করতো, শেখ হাসিনার গুলির মুখে দাঁড়িয়ে ক্যাম্পাসে যদি কথা বলতো, তাদের যদি বক্তব্য ক্যাম্পাসে থাকতো, তাহলে ওনারা হয়তো বুঝতো এটা যন্ত্রণা কতটুকু। আমরা ছাত্রদল, তাই আমরা বুঝি, এই কারণে আমরা বলি যে ছাত্রলীগ এই দেশে আসতে পারবে না, কিন্তু সেই জায়গায় আপনারাও আমাদেরকে সহযোগিতা করা উচিত, সরকারকে সহযোগিতা করা উচিত। ইউনাইটেডলি থাকলে, অন্তত ছাত্রলীগের প্রশ্ন অভিন্ন থাকলে এই দেশে আর অস্থিতিশীল হবে না, এই দেশ সুন্দরভাবেই চলবে। এবং রাষ্ট্র পরিচালনা এভাবে এত সুন্দরভাবে নিখুঁতভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করে যাচ্ছেন, এটা বিরল, এবং ইতিহাসে আগের প্রজন্ম আমরা দেখি না, আমরা বর্তমান জন্ম হওয়ার পর থেকে যেটা দেখছি এটা একদমই নতুনত্ব, এবং এই দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে আপনি আমি আমরা সবাই এই দেশে ভালো থাকতে পারবো, এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণ আমরা ভালো অংশীদার হতে পারবো। আমি আসবো আবার আপনার কাছে, শুনবো এস এম ফরহাদ আপনার কাছেও। আমাদের সাথে একজন এইচএসসি শিক্ষার্থী রয়েছেন, তার বক্তব্য আমরা একটু শুনতে চাই। তার নাম জুনায়েদ, মুন্সি আব্দুর রউফ বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজের বোধহয় উনি শিক্ষার্থী। জনাব জুনায়েদ, আপনি কি আছেন আমাদের সঙ্গে? আমার কথা শোনা যাচ্ছে? জুনায়েদ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে আপনার ভিডিওটা একটু অন করবেন, আপনাকে আমরা দেখতে পাচ্ছি না অবশ্য। জি, আমাদের এখানে দুজন ছাত্র সংগঠনের প্রতিনিধি আছেন, এবং ডাকসুর জিএস আছেন, ছাত্র দলের সহসভাপতি আছেন। আপনি হয়তো এই আলোচনা শুনছেন। সর্বশেষ আপনারা যে বিষয়গুলো নিয়ে আসলে রাজপথে আছেন, আপনি নিজেও কি রাজপথে আছেন, বা রাজপথে যারা আছে তাদের পক্ষে বা সম্মতি আছে কিনা, আপনার বিষয়টা একটু আপনি ক্লিয়ার করবেন, কেন এই ঘটনাগুলো, বা রাজপথে কেন শিক্ষার্থীরা, সেই বিষয়টাও যদি একটু পরিষ্কার করেন। ওকে, বিগত 7 বছর ধরে আপনার পরিচয়টা একটু দিয়ে নেবেন। আমরা যদিও, আমার নাম জুনায়েদ, আমি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজে পড়ি, পরীক্ষা দিচ্ছি এবার এইচএসসি। হ্যাঁ। কোন বিভাগে? তো আমি মানবিক বিভাগে। আচ্ছা আচ্ছা, জি বলুন। মানবিক, হ্যাঁ। তো বিগত 7 বছর ধরে শর্ট সিলেবাসে এক্সাম হয়েছে, তো হুট করে আমাদের এই ফুল সিলেবাসে এক্সামের কারণে কোশ্চেন প্যাটার্ন একটা চেঞ্জ হয়েছে। তো এই চেঞ্জ হওয়ার কারণে স্টুডেন্ট আরো বেশি ক্ষিপ্ত, যেটা মিলন স্যারের উপর। আচ্ছা। এবং আপনি
বিগত 7 বছরের সাথে এখনকার কোশ্চেনের কোনো প্যাটার্নই আমি মিল পাচ্ছি না। আর প্রথম কথা হচ্ছে, একটা বোর্ড কোশ্চেনের মতন কোশ্চেনে কিভাবে ভুল হয়। এটা আচ্ছা যদি সাধারণ স্কুল বা কলেজের কোশ্চেন হতো মানা যেত, বাট একটা বোর্ড কোশ্চেনে কিভাবে ভুল হয়, এটা কোনোভাবেই যুক্তিকর না। আচ্ছা, আর সেই ভুলের সমাধানটা কি দেয়া সেকেন্ড, হয়েছে না গভর্নমেন্টের পক্ষ থেকে? গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বাট স্টুডেন্টরা এখনো বিষয়টা মানতে পারেননি। মানে কি হলে মানবে তারা? তারা তো এখন পদত্যাগ দাবি করছে, বাট আমার মতে পদত্যাগ কোনো মাধ্যম নয়। বাট শিক্ষার্থীরা পদত্যাগ দাবি করছে। আমি একজন শিক্ষার্থী, বাট আমার মতে পদত্যাগ কোনো মাধ্যম নেই। কারণ উনি ক্ষমতায় এসেছেন মাত্র 5-6 মাস, উনি কেন পদত্যাগ করবে? কারণ বিগত যে আওয়ামী লীগের আমলে তারা যেভাবে শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে, আর এখন বর্তমানে এই কয়েকদিনে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আগে হলে দেখা দেখি করে ছেলেপেলেরা পাশ করতো, এখন হলে কোনো দেখা দেখির সুযোগ নাই, নিজে যা পারে তাই লিখবে। বাট মিলন স্যারের একটা জিনিস বোঝার দরকার ছিল, যে কোশ্চেন প্যাটার্নটা একটু ইজি করা দরকার ছিল। কারণ বিগত 7 বছর ধরে শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছে, আমরাই প্রথম ফুল সিলেবাসে পরীক্ষা দিতেছি। আচ্ছা, তার মানে প্রশ্নটা কঠিন হয়েছে, এইটা একটা ছাত্রদের ক্ষোভের কারণ। এটা একটা আর এটা একটা দ্বিতীয় ক্ষোভের হচ্ছে, কারণ। উনি ছাত্রদেরকে ব্রয়লার মুরগি বলেছে, এই কারণে ছাত্ররা ক্ষিপ্ত। বাট অনেকে আসলে বিষয়টা বুঝতে পারে না, যে উনি সরাসরি একজনকে উনি ছাত্রদের বলেছে ফোন কিনা? আলাপে বলেছে। ফোন আচ্ছা, আলাপে বলেছে, এটা অনেকে বুঝে না যে উনি কার সাথে ফোন আলাপ করবে, অবশ্যই ওনার পরিচিত কেউ সাথে। তো উনি তো তাকে সেভাবেই বলবে যে ব্রয়লার মুরগি, কারণ ওনার হয়তো বা ফ্যামিলি মেম্বার হতে পারে, যে কেউ হতে পারে, আমি মানে তো এটা জানি না। যে পাবলিকলি উনি বলেনি, ওনার না ব্যক্তিগত না, পাবলিকলি আলাপচারিতায় বলেনি, উনি কি, বলেছে, এই বিষয়টা না না ছাত্রদের মধ্যে যায়নি, বরং কেউ না, বা এই বিষয়টা ছাত্রদের মধ্যে এভাবে গিয়েছে যে উনি হয়তো পাবলিকলি এই বিষয়টা বলেছে, তাই তো? পাবলিকলি বলেছে। উনি কি প্রেস কনফারেন্সে এই কথা বলেছে বা সংসদে এই কথা বলেছে? বলেননি তো। উনি পার্সোনালি একজনকে বলেছে, তো সেটাকে ভিত্তি করে স্টুডেন্টরা অনেক ক্ষিপ্ত হয়ে গেছে। আর দ্বিতীয় হচ্ছে যে এই বন্যা পরিস্থিতির মধ্যে এই পরীক্ষা কার্যক্রমটা থাকার জন্য শিক্ষার্থীরা আরো বেশি ক্ষিপ্ত হয়েছে। কারণ আমি নিজে সকালে বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিয়েছি। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা জানতে চাই যে এখন শিক্ষার্থীদের মনোভাবটা কি, বা যারা এখন রাজপথে থাকতে চায়, বা রাজপথে কি এখন বেশিরভাগ শিক্ষার্থী থাকতে চায়, বা কোন কারণে, বা এর মধ্যে কি আপনি মনে করেন অছাত্র কেউ প্রবেশ করেছে বা বহিরাগত হ্যাঁ, কেউ? অবশ্যই অছাত্র অনেকে আছে। অনেকে আছে খারাপ স্টুডেন্ট, তারাও এই আন্দোলনে লিপ্ত হয়ে গেছে। যে কারণ তারা আন্দোলন লিপ্ত। আবার ওই যে আমাদের বড় ভাই বলেছে যে ছাত্রলীগের অনেকেই আছে, অবশ্যই আছে, আমিও বলবো আছে, তারাও যুক্ত হয়েছেন। কারণ তারা একটা সুযোগ খুঁজছেন যে কিভাবে কি জিনিসটাকে আর বড় করা যায়। আচ্ছা, আর খারাপ তারা একটা ছাত্রদের সুযোগ কাজটা কি? খুঁজছেন। খারাপ এটা ছাত্রদের, খারাপ চক্র আছেই, খারাপ চক্র থাকবেই, প্রতিটা আন্দোলনে একটা না একটা খারাপ চক্র থাকে। মানে খারাপ ছাত্রদের কারণটা কি? But যে তারা চায় যে পরীক্ষাটা একেবারে বন্ধ হয়ে যাক, বা বন্ধ যেটি আমরা বন্ধ হয়ে বলি যায় যে অটো পাস এখন। বা এভাবেই পাস হয়ে যাক, এরকম এই যে একটা সুযোগ এই যে খুঁজ। অনেক স্টুডেন্ট আছে পড়াশোনা করে না, তারাই চাচ্ছে যে অটোপাসের যে বিষয়টা, আচ্ছা, তারাই চাচ্ছে। সবাই কিন্তু না, সবাই না। তার মানে অনেক এই স্টুডেন্ট আছে মুহূর্তে, যারা পড়াশোনা কিছুই করে না, তারা চাচ্ছে অটো পাস, অটো মার্ক, এগুলো শুধু তাদের। বাট আমাদের ক্ষেত্রে না। অবশ্যই আমরা পড়বো, যা লিখবো তাতে আমাদের পাস আসবে। বাট আমাদের কোশ্চেনটা এবার অনেক কঠিন করা হয়েছে, কারণ উনি হুট করে একটা চেঞ্জ করার কারণে আমরা অনেক ভয় পেয়েছি আর কি, এক কথা, জি, যেটা আমাদের মতে। তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, বা এই বিষয়টি আমরা বলতে পারি যে বেশিরভাগ শিক্ষার্থী তারা পরীক্ষার এই সময়টাতে রাজপথে থাকতে চায় না। বিষয়টা কি এরকম? না না না, কেউই চায় না। এখন আমাদের পরীক্ষা, কেন থাকবো আমরা রাজপথে? আমাদের থাকার কারণটা কি? জি, কেন আন্দোলন করব আমরা? আমি নিজেই পড়তেছি, তো আমি কেন আন্দোলনে যাব কালকে আবার? অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় মেসেজটা একেবারে পরিষ্কার, এবং যারা শিক্ষার্থী এবং অভিভাবক রয়েছেন, সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারাও বিষয়টা আমলে নেবেন। আমরাও সেটিই চাই যে শিক্ষার্থীরা তাদের পড়ার টেবিলে থাকবে, রাজপথে তাদের আসলে সেই ধরনের কাজ অন্তত এই মুহূর্তে এই ইস্যুতে নেই, আমরা সেটি চাই না। যাই হোক, আমরা আলোচনায় ফিরে আসি। স্টুডিওতে রয়েছেন এস এম ফারহাদ, শুনছিলেন আপনি বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন কাজী জিয়াউদ্দিন বাসিত। আপনি বলবেন, বিশেষ করে ছাত্রলীগ প্রসঙ্গে এক অভিন্ন থাকবার যে বিষয়, সেই জায়গায় আপনাদের ভেতর এক ধরনের মানে আপনাদের দিকেই বলটি ছুড়ে দিয়েছেন উনি। বেশ ইন্টারেস্টিং যে আপনি দেখে থাকবেন ইন্টারিম পিরিয়ডে ছাত্রলীগ নিষিদ্ধ হয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়, মোটামুটি তারা পালিয়ে যায়, যারা ছিল তারা গুপ্ত লুকিয়ে যায়, বাকি যারা দেশে ছিল। কিন্তু আমি যদি ডাটা ভুল না করি,
বিএনপি ক্ষমতায় আসার পরপর উইদিন 2 মান্থ শতাধিক লোকাল আওয়ামী অফিস উদ্বোধন করে দেওয়া হয়েছে বিএনপির লোকাল এমপি কিংবা উপজেলা লেভেল দায়িত্বশীল ব্যক্তিবর্গের উপস্থিতিতে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হয়েছে। আমার কাছে বহু ভিডিও আছে, আপনি এখানে স্ক্রিনে প্লে করার সুযোগ হলে আমি প্লে করে দেখাবো যে আমরা মিলেমিশে থাকবো, এটা সেটা আওয়ামী লীগের অফিস উদ্বোধন করে দেওয়া হয়েছে। সেকেন্ড, ছাত্রলীগের পাবলিকলি ব্যানার নিয়ে মিছিল করার রেশিও ইন্টারিম পিরিয়ডের রেশিওর তুলনায় এই বিএনপির আমলে রেশিও 10 গুণ বেড়েছে, 10 গুণ। এবং গ্রেফতার হওয়ার রেশিও ইন্টারিমের তুলনায় বিএনপিতে কমপক্ষে 20 থেকে 30 গুণ কমেছে গ্রেফতার হওয়ার রেশিও। ভাই বলছেন, এই যে 4-5 জনের নাম বলেছে, যে ফয়সালের নাম, XYZ অমুক তমুক, বিভিন্ন নোয়াখালী কমিটি অমুক কমিটি, ওদেরকে অ্যারেস্ট করছেন না কেন? গভর্নমেন্ট কাউরে অ্যারেস্ট করতে চাইলে ওভারনাইট সে কোথায় আছে খুঁজে বের করতে পারে, এই টেকনোলজি গভর্নমেন্টের কাছে আছে। এখনো অ্যারেস্ট হয় নাই কেন? অ্যারেস্ট করছেন না। একে তো আপনার পুলিশ, আপনার গভর্নমেন্ট, আপনার মন্ত্রীরা দায়িত্ব পালন করছে সারা দেশে, ছাত্রলীগের কাউকে অ্যারেস্ট করছেন না। উইদিন 2 মান্থ আপনি শতাধিক আওয়ামী অফিস লোকাল লেভেলে আপনার নেতাকর্মীর উপস্থিতি উদ্বোধন করলেন, তাদেরকে স্পেস দিলেন, আর আপনি পাবলিকলি বলবেন যে অমুকের দোষ, আওয়ামী লীগ কেন অ্যাক্টিভ? না, ছাত্রলীগ কিন্তু শুধু বলেননি, উনি ছাত্র শিবির এবং ছাত্র শক্তির নেতাদের কথাও বলেছেন। 2, ছাত্র শিবির বা ছাত্র শক্তি বা অমুক তমুক মুভমেন্টে যখন কেউ দাবি নিয়ে আসবে, এখানে ডেমোক্রেটিক স্পেসে 2 ক্যাটাগরির লোক মানুষ আসবে। একটা হচ্ছে ওই আন্দোলনের স্টেক হোল্ডার যারা, তারা আসবে। এর বাইরে তার অমুক তমুক অনেকেই সাপোর্ট দিতে আসবে, কেউ পলিটিক্যাল রিজন আসবে, অনেকেই ইন্টেনশনালিও আসতে পারে, অনেকেই অনেকভাবে আসবে। গভর্নমেন্টের দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে এই কোয়েশ্চেন যেটা আসছে সেটা লেজিট কিনা, সেটা যদি লেজিটিমেসি থাকে মিনিমাম, এই প্রশ্ন যদি অ্যাড্রেস করার মতো থাকে, হয় অ্যাড্রেস করবেন, নয় আসা ঘোষণা দিয়ে ইগনোর করবেন, ঝুলাই রাখবেন না। কিন্তু গভর্নমেন্ট এই জায়গায় ঝুলাই রাখছিল, মুশকিলটার জায়গায়। সেকেন্ড হচ্ছে, আপনার এই জায়গা থেকেই আমি আলোচনায় আসবো একটা নিয়মমাফিক বিরতি নিয়ে, আপনি আবার এখান থেকে আলোচনা শুরু করবেন। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক 18 সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক 18 সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। SM ফরহাদ, আপনি আলোচনা করছিলেন। আমার সেকেন্ড একটা যে পয়েন্টটা বলছিলাম, যে শিক্ষার্থীরা দেখেন 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে স্বয়ং মনে একটা আগ্রহ জন্মেছে, যে কোনো একটা বিষয় হলে আন্দোলন করবে, প্রতিবাদ করবে। এটা ডেমোক্রেটিক কান্ট্রির কমন বৈশিষ্ট্য, এটাকে এনজয় করতে পারতে হবে যারা দায়িত্বে থাকবে। না, এনজয়, এই জায়গায় একটু আমি ইন্টারাপ্ট করি, সরি। ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়তো তাদের রাজনৈতিক সরকার যেহেতু ছিল না, তাদের মধ্যে অনেক লিমিটেশনস থাকতে পারে, কিন্তু কিছু কিছু বিষয়ে দেখা গেছে, বিশেষ করে যে কোনো দাবি দেওয়া, তাদের সময় দাবিটাও প্রচুর ছিল বিভিন্ন মহল থেকে, এবং সেই দাবিতে দেখা গেছে যেমন ছাত্ররাই কোনো দাবি নিয়ে গিয়েছে যে তারা পরীক্ষা দেবে না বা পরীক্ষা ছাড়াই তাদেরকে পাশ করিয়ে দিতে হবে, এবং সেই দাবি তখন পূরণ হয়েছে। আপনার কি মনে হয় কি না যে সেই সব কারণও এখানে ঘটে থাকতে পারে, যে সেই ধরনের ঘটনা যেহেতু আগে হয়েছে, সুতরাং এখনও দাবি করলে সেই দাবি পূরণ হবে, এরকম কি বিষয়টা? যেমন এখানকার শিক্ষার্থীও কিন্তু বলছিলেন যে অনেক খারাপ ছাত্র, তারা চাচ্ছে যে পরীক্ষাটি যাতে পিছিয়ে যাক বা না হোক, তারা অটোমেটিকলি পাশ করে যাক। ব্যাপারটা এটাই, যে হচ্ছে আন্দোলন যখন অনেকগুলো র্যান্ডমলি চলবে, এবং স্বাভাবিকভাবেই ইন্টারপুরীয় শিক্ষার্থীরা খুব বেশি জিনিস আন্দোলন অর্গানাইজ করতে পারার কথা না, এখানে অন্য কেউ সুযোগ নেবে, ইন্টেনশনাল কেউ সেটা বলবে, তখন টু দি পয়েন্ট মেজর ক্রাইসিসটা শুরুতে ডিল করতে পারলে বাকিরা সে সুযোগ নিতে পারতো না। মানে সেই ব্যাপারটা হলো গভর্নমেন্টকে ট্যাকল করতে হবে, গভর্নমেন্টকে ট্যাকল করতে। আর দ্বিতীয় হচ্ছে যে বিষয়গুলো আসছে দাবিতে, অনেকে র্যান্ডম দাবি দিচ্ছে, কেউ প্রশ্ন সহজ করা, কেউ আরও এটা সেটা। আমি বরং বলবো প্রশ্ন কঠিন করাই উচিত, স্ট্রিক্টলি হওয়া উচিত, সিলেবাস লিমিট না করে এটা অবারিত থাকা উচিত, প্রশ্নের প্যাটার্ন আরো ডিসকাস করা উচিত, কিভাবে আরো বেশি এঙ্গেজিং এবং মানে যতটা ইয়া করা যায়, কিন্তু সহজ করা, গার্ড ফাঁকা দেওয়া, এই করা সেই করা, না গার্ড ফাঁকা দেওয়া নয়, কিন্তু শিক্ষার্থী যে বিষয়টি বলেছে এটিও তো আমার মনে হয় বেশ ভ্যালিড, কারণ দীর্ঘদিন থেকে একটা সিস্টেমের মধ্যে যেহেতু হয়েছে, তাদেরকে তো সেই প্রিপেয়ার্ড হওয়ার একটা এনাফ সুযোগ ইয়েও দিতে হবে, সময়ও দিতে হবে, হয়তো সেই ব্যাপারটি বোঝাতে চেয়েছে। আমার কাছে মনে হয় যে ক্লাসে পুরো বইটাই পড়িয়েছে, এটা কোনো প্রতিষ্ঠানের ডিফারেন্ট করতে পারে, ইনস্ট্রাকশনের ঘাটতি থাকলে সেটা আমি জানি না, তো আমার যতটুকু আমি জানি সেটা হচ্ছে ওয়েবে মেনটেন করেছে। আমি একটা আলাপে বলছেন আর কি, ভাই বলছেন যে শিবিরের চামড়া তুলে নেওয়ার স্লোগানটা আগে দেন নাই, বা এই ঘটনার ইস্যুতে কানেক্টেড নাই, এবং ইগনোর করার চেষ্টা করছেন। বাস্তবে সত্য হচ্ছে এটা, মানে অনাকাঙ্ক্ষিত বলতে ওনাদের সুপ্রিম লিডার হচ্ছে রাকিব ভাই পার্টির, রাকিব ভাইয়ের উপস্থিতিতে হেঁটে হেঁটে স্লোগান চলছে, পেছনের লোকজন একসাথে এই যে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের এর পাশেই, সেখানে ওদিকে অন্য শিক্ষার্থীরা আসার কারণে তাদেরকে ইঙ্গিত করে তখন স্লোগান চলছিল, শিবিরের চামড়া তুলে নেবো আমরা। আপনি শিবিরের বিরুদ্ধে স্লোগান দিতে পারেন, এটা আমি এনজয় করি, আপনি দিতেই পারেন, কিন্তু চামড়া তুলে নেওয়া স্লোগানটা তো
এটা মানে কষাই সুলভ বিহেভিয়ার। কষাইরা যেটা করে যে পশু পাখির মানে গরুর ছাগলের চামড়া ছেলে, কিন্তু মানুষের চামড়া ছেলের ঘোষণা দেওয়া, এটা এনজয় করা, এগুলো ক্যামেরার উপস্থিতিতে, তার অন ক্যামেরা আপনি এই ধরনের জিনিস পারলে ইন্টারনেটে আপনি আর কতটুকু মানে পলিটিক্যাল পার্টির ভিন্ন মতকে আপনি চাপায় রাখার জন্য আর কতটা মানে অ্যাগ্রেসিভ হতে পারেন, এটা আমরা বুঝছিলাম এর কয়েকদিন আগে শাহবাগে যে মব করে আক্রমণ করা হলো একটা ফেক ফটোগ্রাফির বেসিসে, যেটা স্টিল এটা নিয়ে কথা বললে ভাইরা চুপ থাকে বাধ্য হয়ে। তো অথচ তখন ইনফর্ম করছে এটা ফেক, তারা প্রমাণ করতে পারবেন না। তার মোবাইল নিয়ে যাওয়া হলো, আইডিএফ রিজনাল ফরেন্সিকে নেওয়া হলো, পুলিশ কিছুই পাইল না কোনো তথ্য। কিন্তু তার বিরুদ্ধে এখন একটা তথ্য দিয়ে রাখি, শাহবাগ থানা স্টিল ছাত্রদল কর্তৃক প্রদত্ত মামলা, তার বিরুদ্ধে মামলা চলমান। মামলাটা এখন ছাত্রদল উইথড্র করা নাই, অথচ রিপোর্টে মানে পুরো জিনিসটা তখন আমরা যে চ্যালেঞ্জ করছি, পরে পুলিশ এগ্রি করছে যে জিনিসটা ফেক এবং আওয়ামী লীগ বানাইয়া চালাইছে। তো স্টিল ছাত্রদল তার বিরুদ্ধে হয়রানি করছে, মামলা চলমান, থানায় গিয়ে শিক্ষার্থীদের উপর পুলিশের উপস্থিতি আক্রমণ করছে। এটা হচ্ছে আর একটু সুযোগ পেলে হয়তো আগের যে সন্ত্রাসী রাজনীতি সেটাতে হয়তো ফিরবে কিনা, আমি আশা করি ফিরবে না, কারণ ইতিবাচক আশা করতে চাই আমি। যেটা উনি আরো অনেকগুলো পয়েন্ট বলছে যে হচ্ছে আমরা ছাত্রলীগ সরাসরি যেহেতু ফেস করেনি ছাত্রলীগকে আপনারা এবং ক্যাম্পাসে যেহেতু আপনারা ভয়েস রেজ করতে পারেন, সেই সময়ের যে বাংলাদেশের ইতিহাসে সেটি আপনারা সেই বোধটা আপনাদের নেই, সেটি বলা হচ্ছে। গুমের ঘটনায় সবচেয়ে বেশি সংখ্যক গুম হওয়া সংগঠন একমাত্র ইসলামী ছাত্র শিবির। আপনি ফর্মাল ডকুমেন্ট, রাষ্ট্রের ডকুমেন্ট, জাতিসংঘের রিপোর্ট সবগুলো চেক করবেন, ছাত্র শিবির একমাত্র সংগঠন সর্বোচ্চ লেভেলে যে সংগঠন হিসেবে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে। ছাত্র দলের বাইরে একসাথে আন্দোলন করছিল সত্য, 15 বছরের সাথে আমরা ইয়ে করছি, কিন্তু ভিকটিম হতে গিয়ে ইভেন বেগম খালেদা জিয়া যখন মার্চ ফর ডেমোক্রেসি দিয়েছেন ঘোষণা, তখন সবার আগে যে বাইরে শহীদ হয়েছে শিবিরের 13, 14, 15 যে সময় আন্দোলনগুলো হয়েছে একসাথে, সবচেয়ে বেশি শিবিরে মারা গেছে, শিবিরে আমরা সবসময় বেশি জীবন দিয়েছি। এটা নিয়ে আমরা আসলে ক্রেডিটবাজি করার কিছুই নাই। আমরা একটাই যে অন্যায় হইলে, এলোমেলো কাজ করলে আমরা সেখানে যে কোনো আন্দোলনে সাই দেই, আমরা একসাথে আন্দোলন করেছি, করবো। এখন এসে ভাই যদি মনে করেন যে না শিবির সবচেয়ে বেশি রক্ত দেওয়ার পরে এখন এগুলো কিছুই না। আর জুলাইয়ের কথা বলবো, জুলাইয়ের 4 জুনের শুরু থেকে ফ্রম ভেরি বিগিনিং এবং 5 আগস্টের কর্মসূচি পর্যন্ত প্রত্যেকটা কর্মসূচির পলিসি লেভেলে, বাস্তবায়নে, ফিল্ড লেভেলে এমন কোনো স্তর বাকি ছিল না যে স্তরে ছাত্র শিবিরের দায়িত্বশীলরা হায়েস্ট কন্ট্রিবিউট করে নাই। প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা কর্মসূচির নামকরণে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা এক্সিকিউশনে। এবং এই যে 13-14 সালে তো 14 সালে বিএনপি যেমন আন্দোলন করছে, আন্দোলনে কেমনে খাই ফেলতে হয় এটা আমাদের খুব ভালো করে জানতো, এবং 18 সালে খাইছে আন্দোলনকে কন্ট্রোল করা। এবং এটার মধ্যে দিয়ে আমরা অভ্যস্ত হয়েছি, 13, 14, 15 সাল শিবির যতদিন ধরে করতেছে, আমরা দেখে আসছি যে কীভাবে আন্দোলন নষ্ট করে। এই পুরো এক্সপিরিয়েন্সটা আমরা পাল্টা আওয়ামী লীগের সকল প্ল্যানকে নস্যাৎ করে এই আন্দোলনটা সফল হওয়ার পিছনে ছাত্র শিবির প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা পরিস্থিতি, সিদ্ধান্ত গ্রহণে সর্বোচ্চ কন্ট্রিবিউট করার সংগঠন। এটার বিনিময়ে আমরা কিছু চাই না, বিনিময়ে আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ যাতে আমাদের এই স্যাক্রিফাইস করা মানুষগুলোকে সর্বোচ্চ মর্যাদা আসীন করেন, এটাই মূলত চাই আমরা। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষের দিকে আছি। জি, জনাব জিয়াউদ্দিন বাসিত বলছিলেন যে শিবিরের তো কন্ট্রিবিউশন আছেই, তারপরেও আপনারা সেই জায়গাতে, এবং যেটি উনি বলছিলেন যে যেই বিধ্বংসী মনোভাব বা যেই স্লোগান, সেই সব জায়গায় কি মনে হয় কিনা যে আরও একটু শালীনতা বজায় রাখা যায় বা আরও একটি ভ্রাতৃত্বসম ব্যবহার বা আচরণ দেয়া যায়, সেই বিষয়টি একটু বলবেন। দেখুন, বাংলাদেশের ইতিহাসে যদি সবচেয়ে অশ্লীল ভাষায় স্লোগান দেওয়া শুরু হয় সেটা 5 আগস্ট পরবর্তীতে হয়েছে। যারা মব করেছে, যারা ছাত্র রাজনীতি চায় নাই, এটা ছাত্র রাজনীতি চায় নাই 9 দফার কিন্তু 1 দফায় এসএম ফরহাদি কিন্তু ইনক্লুড করতে চেয়েছে। এবং হ্যাঁ, এটা কিন্তু এসএম ফরহাদরাই কিন্তু চেয়েছিল যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি যেন বন্ধ থাকে। এবং এসএম ফরহাদের অনেকগুলো আলোচনা করলেই মানে অশ্লীল স্লোগানের জনক বলা যায়। আমি মনে করি যে যারা লুকিয়ে ছাত্র শিবির করেছে তারাই হচ্ছে অশ্লীল স্লোগানের জনক। এটা এসএম ফরহাদ কি বলবে আমি সেটা জানি না। আর এসএম ফরহাদ অনেকগুলো কথা বলেছে। আমি ধরেন যে অস্ট্রেলিয়ার মানলাম হাইপোথেটিক্যালি, অস্ট্রেলিয়ার কাউরের চামড়া তুলে ফেলারটা এটা তো মানে দেখুন, আমি এটা আমি শুনিনি। হ্যাঁ, এটা আমি শুনিনি, এবং যদি এটা হয়ে যায় তাহলে এটা অনাকাঙ্ক্ষিত। আমি বলছি, আমি আপনাকে, আমি যদি এটা যদি হয়ে থাকে তাহলে সেটা অনাকাঙ্ক্ষিত, আমি বলেছি, ঠিক আছে, এটা এর থেকে বের হয়েছে। উনি বলেছে ছাত্র শিবির সবচেয়ে বেশি গুম হয়েছে এবং জাতিসংঘের রিপোর্টে সবচেয়ে বেশি। আমরা দেখেছি জাতিসংঘের গুম রিপোর্টে, এবং উনি বলেছে গুম হয়েছে, বা জাতিসংঘের গুম রিপোর্টে 60 থেকে 70% বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী বিগত 17 বছরে গুম হয়েছে। কত পার্সেন্ট? 60 থেকে 17%, 70%, 60 to 70%। আমি আপনাকে দেখাবো, আপনি এখনই সার্চ দিতে পারেন। 60 to 70% বিএনপির নেতাকর্মী গুম হয়েছে। এরপরে
আমরা যদি গুমের, উনি বলেছে হ্যাঁ আমরা কি অস্বীকার করছি না 14 পর্যন্ত আপনারা আন্দোলন করেছেন, এটা আমরা অস্বীকার করিনি, কখনো করিনি, করছি না এবং করবো না ভবিষ্যতে। আমরা মিথ্যা চর্চা করি না, আমরা স্বীকার করি যেটা সত্য সেটাকে স্বীকার করে নেই। এবং এর পরবর্তী সময়গুলোতে আপনাদের আন্দোলন সংগ্রাম বা আপনি যে স্ট্যাটিস্টিক্স বলেছেন এটা একান্ত ভুল তথ্য উপস্থাপন করে বিব্রত করার কোনো কারণই নেই। কারণ আপনারা আমাদের কাছ থেকে এই দেশ কিছু আশা করে, আপনারা আমাদের কাছ থেকে এই প্রজন্ম কিছু আশা করে, শিক্ষার্থীরা কিছু আশা করে। আমরা সত্য উপস্থাপন করে আমরা সব সময় এগিয়ে যাব। এবং আমি শাহবাগের কথাটা বলেছি, আমার খুবই দুঃখ লাগে। আপনি যদি ছাত্র শিবির করেন, আপনি ছাত্র শিবির করেন, সংগঠনও করবেন, আপনি আবার সাংবাদিকতাও করবেন, তাহলে তো আপনি সাংবাদিকতার যে ট্রান্সপারেন্সি থাকা দরকার, যে জবাবদিহি থাকা দরকার, সেই জায়গা থেকে তো আপনি বেরিয়ে আসতে হবে, কারণ আপনাকে আপনার দলের প্রতি টানতে হবে। আমরা দেখেছি যে শাহবাগের ইস্যুগুলোতে বারবার এগুলো নিয়ে এখন যদি আমি আর আপনি আর্গুমেন্ট করতে যাই রাত শেষ হয়ে যাবে, আমাদের সময় থাকবে না। ফেক ফটো কার্ড স্টিল মামলাটা এখনো বহাল কেন? পুলিশ বলছে ফেক ফটো কার্ড এবং ছড়ানো হয়েছে, তাকে পিটানো হইলো কেন থানার মধ্যে? দেখুন আপনাকে আমরা শেষের দিকে আছি, যদি ছাত্র রাজনীতি সম্পর্কে আপনি একটু বলবেন। ছাত্র রাজনীতি প্রথম বিষয় জাতিসংঘ রিপোর্ট আমি চেক করলাম, এই উনি যে রেশিও দিয়েছেন এই রেশিওটা রং না, আপনি নিজে স্ক্রিনে সঠিক না, এটা রং। এবং ওখানে দেখবেন একক সংগঠন হিসেবে ছাত্র শিবিরের টপ মোস্ট ভিকটিমের শিকার, আপনি এখানে প্লে করতে পারেন। আমি এখানে চ্যালেঞ্জ বলেন, আপনি আমাকে বলেন, আপনি আমাকে রেকর্ডটা বলেন, আমি সূত্রটা এখনই নিয়ে নিচ্ছি। সোর্সটা বলেন, সোর্সটা বলেন, রিপোর্টটাই ওপেন করেন, জাস্ট রিপোর্টটা এখানে প্লে করে দেন। হ্যাঁ সোর্সটা বলেন, আপনি সোর্সটা বলেন, সোর্স ওই ওয়েবসাইটে পাবেন, জাস্ট ওই রিপোর্টের টাইটেল দিয়ে এখানে প্লে করে দিতে পারেন। আচ্ছা আসি ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে, এটা আমরা বারবার বলেছি আন্দোলনের স্টেপ হিসেবে, যেহেতু প্রত্যেকটা পুলিশে আমাদের নেওয়া লাগছে, আমরা ছিলাম ইভেন রাষ্ট্রপতি বাবা স্মারকলিপি, তার আগে কফিন মিছিল, তারপরে রিমেম্বারিং আওয়ার হিরোস, সবগুলো প্রোগ্রামেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়েছে। তারও একটা ধাপ ছিল 9 দফার। এটা এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধটা কেন আমরা আনছি, এটা ছিল, চেষ্টা করছি না, এটা আমরা এড করছি। ছিল কেন সেটা বলি। সেটি হচ্ছে যখন আগের দিন রাতে আমরা ছাত্রলীগকে পিটাইয়া হল থেকে বের করে দেই, আমাদের সংস্কারের প্রথম ধাপ হচ্ছে আমরা ক্যাম্পাসে ছাত্রলীগ মুক্ত করলাম সারা দেশে শিক্ষার্থীরা মিলে। পরে আমাদের কনসার্ন হচ্ছে শিক্ষার্থীদেরকে এখান থেকে যারা ক্যাম্পাসে ফিরতে পারে, সেফ থাকতে পারে। তো আমরা আগস্টের পরে চাইছি বলতে দেন না, শেষ করেন না, উনি তো এখন ব্যাখ্যা দিচ্ছে। এক দফা যাওয়ার আগ পর্যন্ত আমরা জানি না যে হাসিনা আমরা পতন করতে পারবো কিনা, কিন্তু আমাদের নিশ্চয়তা দিতে হবে যেসব শিক্ষার্থীরা রিস্কি ছাত্রলীগকে হল থেকে বের করছে তাদের সেফটি আমাদের দরকার। তো বাধ্য হয়ে আমরা এই পয়েন্টটা দিচ্ছি যাতে শিক্ষার্থীদের সেফলি করে ছাত্রলীগ যাতে এবং শেষ করি। এক দফা ঘোষণার মধ্য দিয়ে 9 দফার ভ্যালিডিটি শেষ। তখন এক দফার পরে পুরো হাসিনাই আউট, তখন তার সাময়িক সংস্কার দরকার, শুধু ক্যাম্পাস সংস্কার দরকার না, পুরো রাজনীতির সংজ্ঞা চেঞ্জ করা জরুরি। এই জন্য আমরা 5 আগস্টের পরে কেন বলছেন? 5 তারিখের পরে শিবির কখনো ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলেননি। চায় না বলে ক্যাম্পাসে উৎপাত করেছে, মব করেছে। কিছুদিন পরে যখন ছাত্র রাজনীতি এটা শিখে, এটা যখন ওনাদের বাস্তবায়ন করতে পারেনি, তখনই তিতুমির কলেজের ও ছাত্র শিবিরের সভাপতি হয়েছে। উনি কি বলছে আপনারা বলতে দেন না, যেখানে ছাত্র রাজনীতির নিকৃষ্ট রূপ তারা দেখানোর চেষ্টা করছিল, সেই জায়গায় আমরা ছাত্র রাজনীতি একটা এমন একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দেখাচ্ছিলাম শিক্ষার্থীরা যাতে রাজনীতির প্রতি আগ্রহী হয়, যার মধ্য দিয়ে আপনার ডাকসু থেকে শুরু করে জকসু পর্যন্ত প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে দেখেছেন যে ছাত্র শিবির অংশগ্রহণ করেছে, রাজনীতি করেছে, শিক্ষার্থীদের ম্যান্ডেটও পেয়েছে। বাধ্য হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাকসু নির্বাচন বন্ধ করেছে, তারা নির্বাচন কমিশন ঘেরাও দিয়ে এখনো বন্ধ রেখেছে, এটা 2 মাসের সময় নিয়েছিল। আর ছাত্র সংসদ দিবে না, সাকসু বন্ধ করেছে, তারা হেরেছে প্রোপাগান্ডা এবং শিক্ষার্থীদেরকে মিথ্যা বলে এরা যে ছাত্র সংসদ নির্বাচনগুলো করে নির্বাচিত হয়েছে। আমি তো ওনাকে একটা প্রশ্ন করেছিলাম, উনি যখন শিক্ষামন্ত্রীকে বলেছে, একজন নির্বাচিত এমপিকে বলেছে যে অযোগ্য শিক্ষামন্ত্রী, তখন আমার প্রশ্ন ছিল উনি তো নির্বাচনের মর্মটাই বোঝেন না, কারণ উনি তো মিথ্যা বলে নির্বাচিত হয়েছেন ডাকসু নির্বাচনে। এখন আমি আপনাকে বলি মিথ্যা হচ্ছে, এই যে রবিউল সাহেব, মিথ্যার উদাহরণ মন্ত্রী, তিনি সংসদে দাঁড়িয়ে বলতেছেন আমি ভোট পাওয়ার জন্য মিথ্যা বলছিলাম। আমরা লেজুর ভিত্তি করি না। আর সেই সাদিক কাইম এখন শিবির থেকে পদত্যাগ করে জামাত ইসলামীতে জয়েন করেছে। এই যে আমি 5 সেকেন্ড বলবো, আমি 5 সেকেন্ড বলবো ভাই, একটু শুনুন না, মিথ্যা কথা বলছেন। সংসদে দাঁড়িয়ে সড়ক মন্ত্রী রবিউল তিনি বলছেন, না সাদিক কাইমের কথা উনি বলছেন, ওটা রিপ্লাই দিচ্ছি। সড়ক মন্ত্রী রবিউল তিনি বলছেন যে হচ্ছে আমি ভোট পাওয়ার জন্য মিথ্যা বলছিলাম, মিথ্যা কমিটমেন্ট দিয়েছিলাম, আমি আসলে টুল মাফ করতে পারবো না। দাঁড়িয়ে এক্সিস্টিং মন্ত্রী তিনি বলে যে আমি ভোট পাওয়ার জন্য, নির্বাচনে জয়ী হওয়ার জন্য পাবলিকলি মিথ্যা বলছিলাম। সংসদে দাঁড়িয়ে রেজুলেশন দেখেন, রেকর্ড দেখেন, এই হচ্ছে মিথ্যা রাজনীতি। আর সাদিক কাইমের ইস্যু আই ডোন্ট নো, বেসিক মিথ্যা কথা বলা আর মানে সাদিক কাইমের এটুকু জানি কয়েকটা ফ্যাক্টরের একটা ফ্যাক্টর মিথ্যা কথা বলা এক জিনিস না, বেসিক মিথ্যা কথা বলা। আচ্ছা ওকে, মানে রবিউল ভাইয়ের মন্ত্রী সাহেব রবিউল অসংখ্য ধন্যবাদ। সত্য
বা সরি আমরা মিথ্যাটা অনুষ্ঠান- ভালো উনি এটা জি, বলছেন আমরা- সাদিক কামের বিষয়টা উনি ছাত্র সমিতি ওনার ছুটি হয়েছে এখন ওনার পরবর্তী ডিসিশন ওনার কি হবে ব্যক্তিগত সিদ্ধান্ত কি নেবে আই ডোন্ট নো ইত্তেফাকে নিয়োগ হয়েছে উনি জামাতে আমি ইত্তেফাক ছাত্র- তো বাংলাদেশের একটা অনেক বছরের আজকে একটা জি পেপার। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনার সঙ্গে থাকবার জন্য। এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।